নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। জনজাতিদের বিভিন্ন বাদ্যযন্ত্রের কর্মশালার জন্য 3 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যোগ্যদের সম্মান দেওয়াই সরকারের পলিসি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করা সরকারের প্রাথমিকতা, যোগ্যদের সম্মান দেওয়া সরকারের পলিসি। এক্ষেত্রে জনজাতিদের বিভিন্ন বাদ্যযন্ত্রের উপর কর্মশালার জন্য 3 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। এছাড়া সংস্কৃতির বিকাশে মৌ স্বাক্ষর করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের সাথে। শনিবার বিপুল কান্তি সাহা চারু ও কারুকলা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাজেটও আমরা সংস্কৃতিকে যাতে ধরে রাখা যায়, সংরক্ষণ রাখা যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজেটে যে বিভিন্ন জনজাতিদের যে বাদ্যযন্ত্র আছে, সেই বাদ্যযন্ত্রের বিষয়ে একটা ওয়ার্কশপ আমরা করছি এবং তার জন্য প্রায় 3 কোটি টাকা আমরা রেখেছি। আমরা অনেকে জানি না, ঠাঙ্গাটা আলম সম্পর্কে আপনারা সবাই জানেন, যিনি পদ্মশ্রী পেয়েছেন। যখন পেল তখন আমরা জানলাম যে এরকম উনি একটা যন্ত্র ব্যবহার করেন ইত্যাদি। তো আমি আশা করি যে আমরা কোনো অবস্থায় তাদেরকে কোনো অবস্থায় হারিয়ে যেতে দেব না। এই ধরনের সংস্কৃতির পরিবেশে ওনাদেরকে আমি ধরে রাখতে চাই। এখানে কিছুদিন আগে আমরা উত্তরপ্রদেশ সরকারের সাথে একটা মৌ চুক্তি আমরা স্বাক্ষর করেছি, যাতে এই যে সাংস্কৃতিক ইন্টারচেঞ্জ, সাংস্কৃতিক আদান প্রদান করা যায় এক প্রদেশ থেকে আরেক প্রদেশ, সেটা যাতে আরো বেটার হয়, তার জন্য আমরা এই ধরনের একটা মৌ আমরা করছি। এ সরকারের আমলে এখনো পর্যন্ত প্রায় 10,000 শিল্পীকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। নভেম্বর 2024 থেকে এখনো পর্যন্ত 330 জন শিল্পীকে বহিরাজ্যে পাঠানো হয়েছে সরকারি খরচে। এছাড়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে কীর্তনের মতো অনুষ্ঠানগুলির প্রচার প্রসারের নির্দেশ দেওয়া হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরকে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 1 বছরে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তাতে করে প্রায় 10,000-এর উপরে শিল্পীরা এর সাথে যুক্ত হয়েছে। গত নভেম্বর 2024 থেকে এখন পর্যন্ত প্রায় 330 শিল্পীকে রাজ্যের বাইরে পাঠানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনারা শুনে খুশি হবেন, এখানে আমার পূর্ববর্তী বক্তা এখানে বলার চেষ্টা করেছেন যে আমিও বলেছি বারবার যে আমাদের যাতে আগে আমরা দেখতাম যাত্রা, পুতুল নাচ ইত্যাদি, এগুলো কিন্তু হারিয়ে যাওয়ার পথে এখন। তো সেইগুলো যাতে কীর্তনও একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি বললাম কীর্তন অনুষ্ঠান আপনারা এটাকেও আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে সেটাকেও একটা অনুষ্ঠান করুন। আমরা কোনো অবস্থায় এই সংস্কৃতিকে আমরা। প্রথমবারের মতো বিপুল কান্তি সাহা চারু ও কারুকলা উৎসব 2025 অনুষ্ঠিত হচ্ছে আগরতলায়। লিচু বাগানের সরকারি শিল্প ও কারুশিল্প কলেজে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর কর্তৃক আয়োজিত এই উৎসব চলবে 7 এপ্রিল পর্যন্ত। এই অনুষ্ঠানে অংশ নেবেন ললিত কলা একাডেমি, আগরতলা কেন্দ্র, সরকারি শিল্প ও কারুশিল্প কলেজ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্টস বিভাগের শিল্পীরা। উৎসবের অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যায় থাকবে শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং সেমিনার। ত্রিপুরা শৈল্পিক ঐতিহ্য এবং কারুশিল্প তুলে ধরা হয়েছে এই উৎসবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগাম না জানিয়ে পরিদর্শন করলে কোন জায়গায় সমস্যা আছে তা বোঝা যায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কোন জায়গায় সমস্যা রয়েছে তাও আলোচনা করে পরবর্তী সময়ে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার কোন রকম আগাম না জানিয়ে ডেন্টাল কলেজ এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরিদর্শনকালে আইজিএম হাসপাতালে বিভিন্ন বিভাগের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। কর্পোরেট হাসপাতাল থেকে অনেক শেখার আছে। কর্পোরেট থেকে 10 গুণ বেশি খরচ করা হয় সরকারি হাসপাতালে। যে ঘাটতিগুলো নজরে পড়ল তা নিয়ে আলোচনা করে পরবর্তী সময় নির্দেশ দেওয়া হবে। তবে হাসপাতালের পরিষেবা আগের তুলনায় অনেক ভালো বলে আইজিএম হাসপাতাল পরিদর্শন শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এর 10 গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচ হয়। আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই ঘাটতিগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই ডিরেকশন থাকবে। আসার উদ্দেশ্য এটাই, এবং আগের থেকে যতবার আমি এসেছি কেন আগের থেকে অনেক বেটার। মানে এখানে সুপারিনটেন্ডেন্ট ডাক্তারবাবু আছেন,
আমিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ। বসা টসার বিষয়ে আমি বললাম, এবং পরিষেবার তো অন্তহীন। যত পরিষেবা মানে আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে, কালকেও হয়তো দেখা যাবে যে কম, কিন্তু আমরা এক পার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি। আমরা আগেও আইজিএম হসপিটাল আমরা দেখেছি, এখনের আইজিএম হসপিটালও দেখেছি। আইজিএম হাসপাতালের পাশাপাশি ডেন্টাল কলেজে ভিজিট করা হয়েছে। আগাম না জানিয়ে আসলে বোঝা যায় সমস্যা রয়েছে কোন জায়গায় বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কলেজেও গেলাম, সেখানেও কি অবস্থা আছে, সবাই টাইমলি আসে কিনা সেই বিষয়গুলো দেখলাম। কি পেশেন্ট, কি ধরনের পেশেন্ট আসে, তো আসলে একটা সুবিধা হয়, অনেকে অ্যালার্ট থাকে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসছে, এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই হ্যাভ কাম টু। তো এটা একটা সুবিধে আর কি। সবসময় তো সময় হয় না, তো আজকে ভাবলাম যে এখানে প্রায়োর ইনফরমেশন দেইনি, কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম। এতে করে বোঝা যায় যে কী কোন জায়গায় কী সমস্যা আছে। আদারওয়াইজ যদি আমি 100% হিসেবে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে 2025-26 অর্থ বছরের বাজেটে প্রায় 9% অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে রেফারেল আইজিএম এবং জিবি হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নার্সিং অফিসারের 332টি শূন্যপদ পূরণের প্রশাসনিক কার্যক্রম চলছে। এছাড়া আরো 100টি নতুন শূন্যপদ সৃষ্টি ও পূরণের জন্য উদ্যোগ নিয়েছে দপ্তর। 2025-26 অর্থ বছরের মধ্যে এই সমস্ত পদে নিয়োগ সম্পন্ন হবে বলে সদ্য সমাপ্ত বিধানসভার বাজেট অধিবেশনে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি টিডিএস এর মেডিকেল অফিসার ডেন্টাল গ্রেড 4 এর 6টি শূন্যপদ পূরণের প্রক্রিয়াও শুরু করেছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পরিসংখ্যান পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে 4টি নতুন জেলা স্তরের পরিসংখ্যান অফিস স্থাপনের দাবি করলেন মন্ত্রী। উদ্যোগে শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেন ত্রিপুরা পরিকল্পনা পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। রাজ্যে পরিসংখ্যান পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে 4টি নতুন জেলা স্তরের পরিসংখ্যান অফিস স্থাপন এবং পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি বৈঠকে উত্থাপন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। উন্নয়নের সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের জন্য নির্ভরযোগ্য ও সুগঠিত তথ্যভিত্তিক কাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। রাজ্যের পরিসংখ্যান পরিকাঠামোর উন্নয়ন উন্নত ভারত 2047-এর বাস্তবায়ন এক গুরুত্বপূর্ণ ধাপ বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই ধরনের উদ্যোগ উত্তর পূর্ব ভারতের মতো তুলনামূলকভাবে পিছিয়ে থাকা অঞ্চলগুলোকেও জাতীয় উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্ত করবে এবং দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে এদিনের সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সম্মেলনে নিজ নিজ অঞ্চলের চাহিদা ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা। পরিসংখ্যান ভিত্তিক শাসন ব্যবস্থা এবং তথ্য নির্ভর নীতি নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করা হয় এদিনের বৈঠকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চুক্তিবদ্ধ সরকারি মহিলা কর্মচারীদেরও চাইল্ড কেয়ার লিভ বা সিসিএল দেবার আবেদন জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিষয়টি নিয়ে চিঠি দিলেন মুখ্য সচিবকে। রাজ্যে চুক্তিবদ্ধ সরকারি মহিলা কর্মচারীদের শিশু যত্ন ছুটি বা চাইল্ড কেয়ার লিভ দেওয়ার আবেদন জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আবেদনের প্রেক্ষিতে মুখ্য সচিবকে চিঠিও দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। চুক্তিবদ্ধ সরকারি মহিলা কর্মচারী মায়েরা তাদের শিশু যত্ন নেওয়ার ছুটির অধিকার রয়েছে। তাছাড়া নবজাত শিশুরাও যেন মায়ের মাতৃস্নেহ থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বর্তমানে স্থায়ী মহিলা কর্মীরা শিশু পরিচর্যা ছুটির এন্টাইটেলমেন্ট অধিকারী, যা তাদের পেশাগত দায়বদ্ধতা বজায় রেখে তাদের মাতৃত্বের দায়িত্ব পালন করতে অনেকটাই সাহায্য করে। কিন্তু চুক্তি ভিত্তিক মহিলা কর্মীরা বিভিন্ন সরকারি বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারপরও ছুটি থেকে বঞ্চিত বলে উল্লেখ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। চুক্তি ভিত্তিক কর্মীরা তাদের সন্তানদের প্রাথমিক পরিচর্যাকারী কাজ ও পারিবারিক দায়িত্বের ভারসাম্য বজায় রাখতে ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। সিসিএল মঞ্জুর না করা হলে বিনা বেতনে ছুটি নিতে বা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন চুক্তিবদ্ধ মহিলা কর্মচারীরা, যার ফলে আর্থিক সমস্যার সম্মুখীন হন তারা বলে চিঠিতে উল্লেখ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তাই এই বিষয়টি খতিয়ে দেখার এবং চুক্তিভিত্তিক পরিষেবার অধীনে সকল মহিলা কর্মীদের জন্য ন্যায্য ও ন্যায়সঙ্গত
কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার থেকে 12 এপ্রিল পর্যন্ত আগরতলা সাবরুম রুটে বাতিল করা হয়েছে দুটি ট্রেন। দুপুর 1:40 7, 5, 6, 8, 8 নম্বরের আগরতলা সাবরুম ট্রেন এবং বিকেল 4:20 7, 5, 6, 8, 7 নম্বরের সাবরুম আগরতলা ডেমো স্পেশাল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। 13 এপ্রিল থেকে পুনরায় চালু হবে ট্রেন পরিষেবা বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। শনিবার ছিল বাসন্তী দুর্গোৎসবের মহা অষ্টমী। এদিন শারদীয়া দুর্গোৎসবের রীতি মেনে বিভিন্ন স্থানে হয় কুমারী পুজো। প্রথাগতভাবে অষ্টমীর দিন শিশুকন্যা ও কুমারী কন্যাকে স্নান করিয়ে মাতৃমূর্তির মতো সাজানো হয়। তারপর দেবী মূর্তির সামনে বসিয়ে আরাধনা করা হয়। সেই কুমারী কন্যার মাতৃশক্তিকে যথাযথ স্বীকৃতি দিতে হিন্দু রীতিতে বিধান রয়েছে। কুমারী পুজোর পরবর্তী সময়ে বেলুড় মঠে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু করেন স্বামী বিবেকানন্দ। বেলুর মঠে স্বামী বিবেকানন্দ শারদীয়া অষ্টমীতে তিনি কুমারী পূজা সূচনা করেছিলেন। তখন তিনি হিন্দু শাস্ত্র রীতিমতি অনুযায়ী মঠ মন্দিরে আশ্রমে বিভিন্ন ধর্মস্থানে। উদয়পুর মহাদেব দিঘির চারপাশে সাজিয়ে তোলা হবে, তারই কাজ চলছে বলে শনিবার জানিয়েছেন অর্থমন্ত্রী। এদিন সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। সংস্কার কাজের জন্য মোট 40 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মহাদেব দিঘির পাশাপাশি চন্দ্রসাগর দিঘির পাড়ও সংস্কার করা হয়েছে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সব যা উত্তর পূর্বাঞ্চলকে সাজাও, ট্যুরিজম হাব বানাও। তো এই ক্ষেত্রে আমরা সেই পরিকল্পনায় চলছে, শুরু হয়েছে কাজ। জগন্নাথদিঘিতে অনেক বাকবিতণ্ডা, অনেক সমালোচনা শুনতে হয়েছে সরকারকে এবং আমাকে ব্যক্তিগতভাবে। অনেক সমালোচিত হয়েছেন। বর্তমান সময়ে নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে সর্বশান্ত হয়ে পড়ছে যুব সমাজ। এক্ষেত্রে অথর্ব পুলিশ তাই এবার পথে নামার সিদ্ধান্ত নিল সাধারণ মানুষ। নেশামুক্ত ত্রিপুরা গড়তে পুলিশের উপর আস্থা হারিয়ে কমিটি গঠন করে শান্তির বাজারের রাজাপুর ভিলেজ এলাকার প্রমিলা বাহিনী সহ সাধারণ মানুষ। কমিটি গঠনের পর থেকে এলাকার প্রমিলা বাহিনীরা একত্রিত হয়ে বেশ কিছু নেশা কারবারিদের নেশা সামগ্রী সহ আটক করে তুলে দিলেও একাংশ মহকুমা পুলিশ কর্তৃপক্ষের কারণে বহাল রয়েছে নেশা বাণিজ্যের রমরমা। এই প্রেক্ষিতে একত্রিত হয়ে স্থানীয় মন পাথর ফাঁড়ি ঘেরাও করে গ্রামবাসীরা নেশার বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেন তারা। এত নষ্ট হয়ে যাইতেছে, এখন তারা গ্রামে এই কাজটা করতে পারে না, তারা এখন জঙ্গলে গিয়া সেই ড্রাফটটা উপভোগ করতেছে। জঙ্গলে গিয়া, এখন গ্রামে না, শহরে না, বা বাড়ি ঘরে না, এখন তারা ব্যাপারীকে তারা খবর দেয় আমরা অমুকখানে থাকবো, সেইভাবে তারা কিন্তু এখনো আমরা এটা পাহারা দিয়া রাখতে লাগবো। সব দিকে আমরা চোখ কান খোলা রাখবো। যেখানে যেখানে যাই সেখানে আমরা একটু ডিউটি দিতে লাগবো। আমরা যদি ইনফরমেশন পাই যে কোনো বাড়ির অমুকখানে আছে। মেইতি এবং কুকি সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করল কেন্দ্রীয় সরকার। শনিবার নতুন দিল্লিতে হয় এই শান্তি বৈঠক। শনিবার দিল্লিতে মেইতি এবং কুকি সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করে কেন্দ্রীয় সরকার। এই বৈঠকের লক্ষ্য ছিল দুই সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনরুদ্ধার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। আইন শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। মেইতি সম্প্রদায়ের পক্ষ থেকে অল মণিপুর ইউনাইটেড ক্লাবস অর্গানাইজেশন এবং ফেডারেশন অফ সিভিল সোসাইটি অর্গানাইজেশনের 6 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যেখানে অপরদিকে কুকি সম্প্রদায়ের অংশগ্রহণ করেন 9 জন প্রতিনিধি। কেন্দ্রীয় সরকার আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোয়েন্দা ব্যুরোর প্রাক্তন বিশেষ পরিচালক একে মিশ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,
তেসরা এপ্রিল লোকসভায় বলেছিলেন যে মন্ত্রণালয় ইতিমধ্যে মেইতি এবং কুকি সংগঠনের সাথে আলোচনা করবে এবং শীঘ্রই একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। সরকারের অগ্রাধিকার হল মণিপুরে শান্তি ফিরিয়ে আনা বলেও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2023 সালের মে মাসে মেইতি সম্প্রদায়কে উপজাতি মর্যাদা দেওয়ার বিরুদ্ধে একটি উপজাতীয় সংহতি মিছিলের পর শুরু হয় সহিংসতা। এখন পর্যন্ত 250 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই সহিংসতায়। 50,000-এরও বেশি মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। 13 ফেব্রুয়ারি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। নতুন রাজ্যপাল প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা জনগণের সাথে দেখা করছেন এবং শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন মণিপুরে। এদিকে 6 জন সুপ্রিম কোর্টের বিচারকের একটি দল মণিপুর সফর করেন 21শে মার্চ। পরিদর্শন করেছেন ত্রাণ শিবির। দলে ছিলেন বিচারপতি কোটেশ্বর সিং, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি এম.এম. সুন্দরেশ, বিচারপতি কে.ভি. বিশ্বনাথন। বিচারকদের পরিদর্শনের পর আশা করা হয়েছিল যে ত্রাণ শিবিরে বসবাসকারী বাস্তুচ্যুত মানুষের জীবন সহজ হয়ে উঠবে, কিন্তু পরিদর্শনের 15 দিন পরেও ত্রাণ শিবিরগুলোর অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে রিপোর্ট করেছে জাতীয় সংবাদ মাধ্যমগুলো। সফরকালে সাংবিধানিক উপায়ে সমস্ত সমস্যা সমাধানের কথা বলেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই। গত 3রা এপ্রিল লোকসভা এবং রাজ্যসভায় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যা উভয় কক্ষেই অনুমোদিত হয়। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গত 4 মাসে মণিপুরে কোনো সহিংসতা ঘটেনি বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রাণ শিবিরগুলিতে খাদ্য, ওষুধ এবং চিকিৎসার সুবিধা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আর্থিক বিশৃঙ্খলার শিকার ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রে আটকে রয়েছে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন, গ্র্যাচুইটি। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন এখন জ্বলন্ত ইস্যু। অবসর নেওয়ার প্রায় 1 বছর অতিক্রান্ত হওয়ার পরেও বহু কর্মচারী পাচ্ছেন না পেনশন। এমনকি গ্র্যাচুইটির টাকাও আটকে রয়েছে অনেকের। আবার পেনশন অনিয়মিত হয়ে রয়েছে অনেকের। কবে নাগাদ এইসব কর্মচারীদের পেনশন নিয়মিত হবে তা নিয়ে কোনো সদুত্তর নেই এডিসি প্রশাসনের কাছে। স্বাভাবিকভাবে এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে কর্মচারীদের মধ্যে। কেননা এমন অনেক কর্মচারী রয়েছেন যাদের অবসর গ্রহণের পর পেনশন হাতে না আসায় দৈনন্দিন জীবনের বিভিন্ন আবশ্যিক চাহিদা মেটাতে খেতে হচ্ছে হিমশিম। তেপ্রামথা এডিসির সরকার পরিচালনার দায়িত্বভার নেওয়ার পর থেকে পেনশন নিয়ে এই অচলাবস্থায় সৃষ্টি হয়েছে বলে অভিমত তথ্যবিজ্ঞদের। তার আগে পর্যন্ত সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে কোনো সমস্যা ছিল না। এমন বহু কর্মচারী রয়েছেন যারা এডিসি প্রশাসনে চাকরি জীবনের প্রায় 20 থেকে 22 বছর কিংবা তারও বেশি সময় কাটিয়ে অবসর গ্রহণ করার পর পেনশনের জন্য হন্যে হয়ে ঘুরছেন 1 বছর ধরে। পেনশন পাওয়ার যাবতীয় রীতিনীতি মেনে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও মঞ্জুর হচ্ছে না তাদের পেনশন। অনেক কর্মচারী এখনো অবসর গ্রহণের পর এককালীন গ্র্যাচুইটির যে টাকা পাওয়ার কথা তা পাননি। গোটা বিষয়টিতে এতটাই ক্ষুব্ধ কর্মচারীরা যে এমপ্লয়িজ পেনশনার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের জন্ম দিয়েছেন তারা। উদ্দেশ্য একটাই, সবাই মিলে একটি প্ল্যাটফর্মে এসে যেন লড়াই লড়তে পারেন পেনশন নিয়ে। সম্প্রতি গোটা বিষয়টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরেও। কেননা এডিসি প্রশাসনের বিভিন্ন স্তরে পেনশন ইস্যুতে তারা বহুবার কথা বললেও নিরসন হয়নি সমস্যা। প্রয়োজনীয় অর্থের সংস্থানে পেনশনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে অভিমত প্রশাসনের একটি মহলের। অর্থাৎ একাংশ অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন আটকে থাকার বিষয়টির যাবতীয় দোষ রাজ্য সরকারের কাঁধেই চাপিয়ে দিতে চাইছে এডিসি প্রশাসন। তাই এখন বিষয়টি নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছেন এডিসির অবসরপ্রাপ্ত কর্মচারীরা। যদিও আইন অনুযায়ী এডিসি প্রশাসনের বহু ক্ষেত্রেই হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই রাজ্য সরকারের। অধিকার থাকলেও রাজ্য সরকার কোনো উদ্যোগ নেবে কিনা, বিশেষ করে এমন একটি সময়ে যখন এডিসি প্রশাসন পরিচালনার দায়িত্বে থাকা তেপ্রামথা রাজ্য সরকারের প্রধান শরিক দল, তাই এখন লাখ টাকা প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে সেরা পথে নথিভুক্ত মাদক গ্রহণকারী রয়েছেন 10,500 জন। মাদক গ্রহণকারীদের কাউন্সেলিং চিকিৎসার জন্য পশ্চিম ত্রিপুরা জেলায় শনিবার থেকে শুরু হলো আরও 18টি ওএসডি কেন্দ্র। রাজ্যে মাদক বাণিজ্যের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে মাদক গ্রহণকারীর সংখ্যাও। মাদক গ্রহণকারীদের কাউন্সেলিং এবং তাদের চিকিৎসার জন্য পশ্চিম ত্রিপুরা জেলায় ছিল 5টি ওএসডি কেন্দ্র। শনিবার থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় আরও 18টি ওএসডি কেন্দ্র চালু করল রাজ্য সরকার। পশ্চিম জেলায় মোট 18টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে চালু হলো ওএসডি কেন্দ্র।
ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের কোনো আর্থিক সহায়তা ছাড়াই এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। পাঞ্জাবের বহির্বিভাগীয় ওপিওড অ্যাসিস্টেড ট্রিটমেন্ট মডেল অনুসরণ করে ইনজেকশনের মাধ্যমে শিরাপথে মাদকাসক্তদের পাশাপাশি অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিদের কাউন্সেলিং ও চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্যে এইচআইভি এইডস বিষয়ে সরকারিভাবে কাজ শুরু হয়েছে 90-এর দশকের শেষ থেকে এবং 2011 সাল থেকে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীদের প্রদান করা হচ্ছে স্বাস্থ্য সেবা। বর্তমানে রাজ্যের নথিভুক্ত 10,500 জন ব্যক্তি মাদক গ্রহণ করেন ইনজেকশনের মাধ্যমে। এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিরাও এই পরিষেবার আওতায় আসবেন, যা নেশামুক্ত ত্রিপুরা গঠনে এক বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করছে রাজ্য সরকার। আপনারা জানেন, আমাদের এই রাজ্য তথা পশ্চিম ত্রিপুরা জেলা আমাদের নেশা মুক্তির জন্য বিভিন্ন প্রয়াস সেখানে আমাদের রাজ্য সরকার এবং আমাদের জেলা প্রশাসন সেখানে করেছে, বিভিন্ন ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। আজকেও একটা ঐতিহাসিক দিন। সেখানে আগে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে শুধু মাত্র 5টা আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার আছে তাদের মধ্যে আমাদের যে ওএসটি যেটা আছে আমাদের সেটা চালু ছিল। আজকে থেকে আরো 18টা প্রাইমারি হেলথ সেন্টারে সেগুলি চালু হচ্ছে। 2025 সালের জানুয়ারি পর্যন্ত রাজ্যে মোট 5,520 জন ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারী ওএসটি কেন্দ্রের পরিষেবা গ্রহণ করেছেন, যার মধ্যে 612 জন সম্পূর্ণ চিকিৎসা গ্রহণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে সদ্য প্রকাশিত রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার। এছাড়া রাজ্যের 220টি স্কুলে সচেতনতামূলক কর্মসূচি এবং তথ্য, শিক্ষা ও যোগাযোগ কার্যক্রমের মাধ্যমে প্রায় 15,56,000 মানুষের মধ্যে এইচআইভি এইডস সম্পর্কে ব্যাপক প্রচার চালানো হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে রাজ্য সরকার। 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত রাজ্যে এইচআইভি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন কাজকর্ম পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার। তথ্য, শিক্ষা এবং যোগাযোগ আইইসি উপাদানের অধীনে রাজ্যের 220টি স্কুলে সকল অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের অংশগ্রহণে এইচআইভি এইডস এর ওপর একটি জেলা স্তরের সংবেদনশীলতা কর্মসূচি পরিচালিত হয়েছে, যেখানে চিহ্নিত করা হয়েছে ইনজেকশনের মাদক ব্যবহারের প্রবণতা। 2024 সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত 3 মাস ধরে রাজ্য জুড়ে একটি নিবিড় তথ্য, শিক্ষা এবং যোগাযোগ আইইসি অভিযান পরিচালিত হয়েছিল, যার মধ্যে 15,56,689 জন ব্যক্তি, 663টি গ্রাম, 401টি স্কুল, 36টি কলেজ এবং 140টি পাবলিক প্লেস অন্তর্ভুক্ত ছিল বলে সদ্য প্রকাশিত রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ধলাই এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 3টি নতুন স্যাটেলাইট ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি বা ওএসটি কেন্দ্র চালু করা হয়েছে, যাতে শিরাপথে মাদক ব্যবহারকারীদের কাউন্সিলর এবং চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয়। ফিওর রিপোর্ট, নিউজ নাও। 14 মাসের এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এই ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার গাফিলতির অভিযোগ করেছে সংশ্লিষ্ট পরিবার। অনুজ দেববর্মা নামে শিশুটিকে গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ওপিনগর হাসপাতাল থেকে সন্ধ্যা 8:15 নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু প্রায় 1 ঘন্টা চিকিৎসার জন্য অপেক্ষা করলেও কোনো সুনির্দিষ্ট ও কার্যকর চিকিৎসার উদ্যোগ নেননি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার উত্তম কুমার বর্মন। এই ক্ষেত্রে নেওয়া হয়নি শিশু বিশেষজ্ঞের পরামর্শ বলে অভিযোগ করেন মৃত শিশুটির পরিবার। পরবর্তী সময়ে চিকিৎসা পরিষেবা শুরুর 15 মিনিটের মধ্যেই মৃত্যু হয় শিশুটির। এদিকে হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সময়মতো থাকেন না বলে স্বীকার করেছেন ডাক্তার উত্তম কুমার বর্মন। কাছে খবর আছে চাইল্ড স্পেশালিস্ট যিনি আগরতলা থেকে আসেন এখানে তেলিয়ামুড়ায় কোনো কোয়ার্টার বা বাড়ি থাকেন না, তিনি আগরতলা থেকে যাওয়া আসা করেন। আগরতলা থেকে যে আসে কোয়ার্টারও আছেন, কিন্তু এখানে আমরা লোকাল ডাক্তারও আছে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।